আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমার ঘরে আমার কলেজ যুক্তিবিদ্যার একাডেমিক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি অনুমোদিত 2020-2021 সেশনের একাদশ শ্রেণীর বিষয়ভিত্তিক যুক্তিবিদ্যা ক্লাসে তোমাদের প্রতি শুভেচ্ছা রইল। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ি, কুড়িগ্রাম। এই ক্লাসের যাবতীয় তথ্য সংগ্রহ, কম্পোজ ও অ্যানিমেশন করেছি আমি নিজেই, মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ি, কুড়িগ্রাম। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস বোর্ড অর্থাৎ এনসিটিবি কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত যুক্তিবিদ্যার আজ হলো তৃতীয় ক্লাস অর্থাৎ এনসিটিবি। এর আগে ক্লাসে আমি বলেছি যে এনসিটিবি মানে কি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস বোর্ড, সেটা তোমার মনে রাখবেন। আজকের অধ্যায়, প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি, ক্লাস সংখ্যা হলো 10। ক্লাস সংখ্যা 10। তাহলে আমাদের আজকের প্রথম অধ্যায়ের পাঠ পরিকল্পনা। প্রথম অধ্যায়ে আমাদের পাঠ পরিকল্পনা দেখো, আমরা এর আগে ইতিমধ্যে বলেছি যে এই অধ্যায়ে আমাদের 10টা ক্লাস হবে। যুক্তিবিদ্যার উৎপত্তি, ক্রমবিকাশ, প্রাচীন ও মধ্যযুগ। 2 যুক্তিবিদ্যার উৎপত্তি, ক্রমবিকাশ, আধুনিক ও সাম্প্রতিক যুগ। আমাদের এই অলরেডি 2টা ক্লাস হয়েছে এবং আজকে আমাদের তৃতীয় ক্লাস হলো যুক্তিবিদ্যার ধারণা। এরপরে আমাদের পর্যায়ক্রমে 10টা ক্লাস শেষ হবে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কি? আজকের বিষয় প্রথম অধ্যায়, যুক্তিবিদ্যার পরিচিতির 10 সংখ্যার 3 নম্বর ক্লাস। আজকের আলোচ্য বিষয় যুক্তিবিদ্যার ধারণা। এই যুক্তিবিদ্যার ধারণা নিয়ে আজকে আমরা আলোচনা করব তৃতীয় ক্লাসে। এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দসমূহ আমরা এর আগেও দেখেছি। এর আগে 2টি ক্লাসে আমরা দেখিয়েছি যে এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দগুলো কি কি। তারপরে আমি আবার এই ক্লাসেও দেখাচ্ছি যে এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দসমূহ কি। ওই শব্দগুলো আছে 13টি। এই নতুন অবশ্যই মুখস্থ রাখবে। এই 13টি অধ্যায়, 13টি হলো প্রধান প্রধান শব্দ। এর প্রাথমিক জ্ঞান অর্থাৎ প্রাথমিক সংজ্ঞা মুখস্থ রাখবে। তারপরে এই অধ্যায়ের পাঠ শেষে আমরা কি কি বুঝবো বা এই 10টি ক্লাস শেষে আমরা কি কি শিখবো, এর আগেও আমি দেখিয়েছি। তারপরে আবার বলতেছি যে যুক্তিবিদ্যার উৎপত্তি ও বিকাশের ইতিহাস বর্ণনা করতে পারবো, যুক্তিবিদ্যার ধারণা বর্ণনা, যুক্তিবিদ্যার ধারণার বিশ্লেষণ ও তুলনা করতে পারবো, যুক্তিবিদ্যার স্বরূপ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবো, যুক্তিবিদ্যার আদর্শনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ বিজ্ঞান তা মূল্যায়ন করতে পারবো, যুক্তিবিদ্যার পরিসর বর্ণনা করতে পারবো। অর্থাৎ 10টা ক্লাস থেকে আমরা এই 6টি জিনিস শিখবো। তাহলে ক্লাস হলো আমাদের আজকে কি তৃতীয় নম্বর ক্লাস, যুক্তিবিদ্যার ধারণা। যুক্তিবিদ্যার ধারণা দেখো, যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? লজিক। ইংরেজি প্রতিশব্দ হলো লজিক, LOGIC, লজিক। এর উৎপত্তি হয়েছে কি গ্রিক শব্দ লজিকি থেকে। লজিকি শব্দটি কি আবার গ্রিক শব্দ লোগোস এর বিশ্লেষণ। লোগোস এর শব্দের অর্থ হলো কি চিন্তা বা ভাষা। আমরা জানি যে চিন্তার সাথে ভাষার সম্পর্ক অবিচ্ছেদ্য, কারণ ভাষা ছাড়া কি করা যায় না, আমরা কখনো চিন্তা করতে পারি না। ভাষা ছাড়া চিন্তা করতে পারি না। আমাদের মনে চিন্তাধারাকে আমরা সহজেই ভাষার মাধ্যমে প্রকাশ করি। সুতরাং উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। তাহলে কি ভাষা, এইটুকু মুখস্থ রাখবে তোমরা। যুক্তিবিদ্যার ভালো এক কথা এটা পুরোটাই মুখস্থ রাখবে তোমরা যুক্তি ধারণাটা। তারপরে দেখো, বিশ্বের প্রথম শিক্ষক বলে খ্যাত প্রাচীন গ্রিক যুক্তিবিদ অ্যারিস্টটল এই অর্থেই যুক্তিবিদ্যার প্রচলন করেছিলেন। তবে চিন্তা বলতে তিনি যা বুঝিয়েছেন, অর্থাৎ তার আলোচনা থেকে যা বোঝা যায় তা হলো অনুমানমূলক চিন্তা বা যৌক্তিক চিন্তা। চিন্তা বিষয়টি নিয়ে অ্যারিস্টটলের সময় তেমন কোনো কি অর্থ বিভ্রান্তি ছিল না, আর সে কারণে হয়তো তিনি সবিচার চিন্তা বা যুক্তিমূলক চিন্তার বিজ্ঞান বোঝাতে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলেছেন। দেখো, এখন সমকালীন যুগে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান না বলে যুক্তির বিজ্ঞান বলার প্রচলন হয়েছে। এর কারণ প্রধানত কয়টি? এর প্রধানত কারণ হলো 2টি। এই কারণ দুইটা কি? এই কারণ দুইটা হলো, দেখো এই কারণ দুইটা হলো যে প্রথম কারণ কি
চিন্তা শব্দটি একটি এখন ব্যাপক অর্থবোধক। আবেগ, কল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা এমনকি অস্বাভাবিক ভাবনাকেও চিন্তা বলা হয়। কিন্তু যুক্তিবিদ্যা আবেগ, কল্পনা বা আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করে না। যুক্তিবিদ্যা আলোচনা করে কি সবিচার চিন্তা নিয়ে। এই প্রসঙ্গে স্টেবিং বলেন কি চিন্তন শব্দটির ব্যাপক অর্থে প্রত্যেক মানুষই চিন্তা করে, কিন্তু সূক্ষ্ম অর্থে সেখানে চিন্তা করা বলতে যুক্তিযুক্তভাবে চিন্তা করা বোঝায়। সে অর্থে কিছু মানুষ কখনোই চিন্তা করে না এবং কোনো মানুষ সবসময় চিন্তা করে না। এমনকি যখন তাকে চিন্তারত বলে মনে হয় তখনও সে চিন্তামগ্ন নাও থাকতে পারে, কেননা সাধারণত চিন্তা ও যুক্তিমূলক চিন্তা এক নয়। তাই যখন কাউকে চিন্তারত বলে মনে হয় তখন সে চিন্তামূলক চিন্তা নাও করতে পারে। স্টেবিং বলেছেন কি যুক্তিবিদ্যার সর্বাধিক প্রচলিত ও প্রাসঙ্গিক অর্থে যুক্তিমূলক চিন্তা সাথে যুক্ত। এখানে যুক্তিমূলক চিন্তা আর যুক্তি মূলত একই কথা। তাই এই দৃষ্টিভঙ্গি মেনে নিয়ে যুক্তির বিজ্ঞানকে যুক্তিমূলক চিন্তনের বিজ্ঞান না বলে সরাসরি যুক্তির বিজ্ঞান বলা চলে। যুক্তিবিদ্যাকে যুক্তিমূলক চিন্তার বিজ্ঞান না বলে সরাসরি যুক্তির বিজ্ঞান বলা চলে। দ্বিতীয়ত কি লজিক শব্দের অর্থ যেহেতু আমরা যুক্তিবিদ্যা বলে থাকি তাই যুক্তিবিদ্যাকে সরাসরি যুক্তিবিজ্ঞান বলাই শ্রেয়। তাহলে সমকালীন যুগে আরভিং, এম কপি প্রমুখ যুক্তিবিদ ও যুক্তিবিদ্যাকে কি যুক্তির বিজ্ঞান বলার পক্ষপাতী। তবে যুক্তির বিজ্ঞান বলতে এখানে মূলত যুক্তির বৈধমান যাচাইয়ের বিজ্ঞানকেই বোঝানো হয়। অর্থাৎ যুক্তিবিদ্যা হলো এমন একটি বিজ্ঞান যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয় এবং বৈধ যুক্তির প্রকৃতি নিয়ে আলোচনা করে। তাহলে উপরে আলোচনা থেকে আমরা জানলাম কি যুক্তিবিদ্যা মূলত যুক্তি বিষয়ক আলোচনা বা যুক্তির বিজ্ঞান। তাই যুক্তি কাকে বলে তা বোঝা প্রয়োজন। তার নিচে যুক্তির প্রকৃতি বিশ্লেষণ করে যুক্তিবিদ্যার ধারণাটিকে স্পষ্ট করার চেষ্টা করা হলো। তাহলে কি আমরা এখন কি যুক্তির বিজ্ঞান যেহেতু যুক্তি কি আমরা এটা এখন সময় আলোচনা করবো। যুক্তি কি? তাহলে যুক্তি কি? যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশী রূপ। অবশ্যই এটা মুখস্থ রাখবে। যুক্তি হলো কি অনুমানের ভাষায় প্রকাশী রূপ। আর জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত সত্য আবিষ্কার করার প্রক্রিয়াকে বলে অনুমান। তাহলে অন্য কথায় জানা বিষয় থেকে কি অজানা বিষয়ে নতুন কোনো ধারণা গঠন করার মানসিক প্রক্রিয়া হলো অনুমান। যেমন কি মনে মনে আমরা মানুষ মরণশীল এবং শিক্ষকগণ হন মানুষ। এই দুটি জানা তত্ত্বের ভিত্তিতে কি সকল শিক্ষককে কি মরণশীল বলে ভাবতে পারি। আর এই ভাবনাটি যদি ভাষায় প্রকাশ করা হয় তাহলে কি হবে? তাহলে হবে যুক্তি। যুক্তিটির ধরন হবে কি হবে এরকম: সকল মানুষের মরণশীল, এটা আশ্রয় বাক্য। সকল শিক্ষকগণ মানুষ, এটাও আশ্রয় বাক্য। অতএব কি সিদ্ধান্ত নিলাম কি আমরা সকল শিক্ষকগণ মরণশীল, এটা হলো সিদ্ধান্ত। এখানে অনুমানকে ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে এটি একটি যুক্তি। এখানে আরো জানা দরকার কি যুক্তি গঠিত হয় কতগুলো কি বাক্য দিয়ে, তাহলে যা সাধারণ বাক্য থেকে অনেক ক্ষেত্রে আলাদা, এগুলোকে যুক্তি বাক্য বলে। যুক্তি বাক্য হলো কি এক ধরনের বিবৃতিমূলক বাক্য যা সত্য বা মিথ্যা হওয়ার যোগ্য। তাহলে কি তাহলে যুক্তি বাক্য কি হতে পারে? সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। তবে এই যুক্তিবাক্য যখন ভাষায় প্রকাশিত না হয়ে কি হয় মনের চিন্তা হিসেবে থাকে তখন তাকে বলে অবধারণ। অবধারণ হলো দুটি ধারণার মধ্যে স্বীকৃতি অস্বীকৃতিমূলক একটি মানসিক অবস্থা। তাই এর থেকে বলা যায় অবধারণের ভাষায় প্রকাশিত রূপ হলো যুক্তিবাক্য। এটা অবশ্যই মুখস্থ রাখবে যে অবধারণের ভাষায় প্রকাশিত রূপ হলো যুক্তিবাক্য। এটা অবশ্যই পরীক্ষার মধ্যে আসে। আন্ডারলাইন যেগুলো আছে অবশ্যই তোমরা এগুলো বইয়ের মধ্যে নিজের বইয়ের মধ্যে আন্ডারলাইন করে নেবে এবং বেশি বেশি করে মুখস্থ রাখবে। তাহলে এই একটি যুক্তির দুটি অংশ থাকে। একটি যুক্তির কয়টি অংশ থাকে? দুটি অংশ থাকে। এক হলো আশ্রয় বাক্য, দুই হলো সিদ্ধান্ত। তাহলে যে বাক্য বা বাক্য সমষ্টির উপর ভিত্তি করে কি হয় সিদ্ধান্ত নির্মিত বা নিশ্চিত হয় তাকে আশ্রয় বাক্য বলে। আশ্রয় বাক্য সিদ্ধান্ত স্থাপনের ভিত্তি হিসাবে কাজ করে। তার আর আশ্রয় বাক্য থেকে অনিবার্য হবে কি অনুমিত যুক্তিবাক্যটি হলো সিদ্ধান্ত। যুক্তি যেমন শুদ্ধ হয় তেমনি অশুদ্ধ হতে পারে। তাহলে শুদ্ধ যুক্তিকে বৈধ যুক্তি এবং অশুদ্ধ যুক্তিকে অবৈধ যুক্তি বলে। তাহলে একটি যুক্তিবাক্যের আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকতে হয়। এই অনিবার্যতা যুক্তির কি নিয়মকানুন নিয়ে নির্ধারিত হয়। তাই যুক্তিবিদ্যায় তাই দিক নির্দেশনা দেওয়া হয়ে থাকে। যখন কোনো একটি যুক্তি তার কি নিয়মকানুনগুলোকে অনিবার্যভাবে অনুসরণ করে, অর্থাৎ যখন যুক্তির বিধিমালা অনুসরণ করে কোনো যুক্তি কি গ্রহণ করা হয় তখনই সেটি বৈধ হয়। আর যখন কোনো যুক্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার নীতিমালা লঙ্ঘন করা হয় তখন যুক্তিটি অবৈধ হয়।
তাহলে তাই যুক্তির বৈধতা অবৈধতা নির্ভর করে এর নিয়ম অনুসরণ, অর্থাৎ যুক্তিটা নিয়ম অনুসারে হলে বৈধ, আর নিয়ম অনুসারে না হলে ওটা অবৈধ। সেই যুক্তিটি সত্য হতে পারে, আশ্রয় আবার মিথ্যা হতে পারে। তাহলে এই ক্লাস শেষে তোমাদের জন্য বাড়ির কাজ হলো কি, প্রশ্ন দেখো, যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান না বলে যুক্তি বিজ্ঞান বলার প্রধান দুটি কারণ আলোচনা করো। এর আগে কারণ দুটো আমরা আলোচনা করেছি, এই কারণ দুটো তোমাদেরকে লিখতে হবে এবং সুন্দর করে লিখতে হবে আরো। তাহলে এটা বাড়ির কাজ তোমাদের অবশ্যই করে পাঠাবে। এই ক্লাসে তোমাদের বাড়ির কাজ করে কি নিমে ঠিকানা পাঠানো হবে। এর আগে তোমাদের দেখানো হয়েছে ইমোতে পাঠাতে পারো, হোয়াটসঅ্যাপ পাঠাতে এবং মেলে পাঠাতে পারো। তারপরে দেখো, তোমরা যদি প্রতি অধ্যায়ে অনলাইন ক্লাস করতে চাইছো তাহলে কি হতো, প্লে স্টোর থেকে পলি অ্যাপসটি ইনস্টল করে পরীক্ষা দিতে পারো, তোমরা ট্রাই করতে পারো, আস্তে আস্তে শিখে যাবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত, আগামী চতুর্থ ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।